রিকশাটি চোখের আড়ালে মিলিয়ে যেতে সৌহার্দ্যের রক্তটা মেজাজ পারদ যেন মুহূর্তে হিমাঙ্কের নিচে নেমে গেল। হ্যান্ডেলে রাখা তার শক্ত মুষ্টিবদ্ধ হাতজোড়া থরথর করে কাঁপছে। আঙ্গুলের গিঁটগুলো সাদাটে হয়ে গেছে রাগের তীব্রতায়। হিতায়েত জ্ঞানশূন্য হয়ে সে বাইকের সজোরে আছাড় মারল কংক্রিটের মেঝেতে। ধাতব দেহটা আর্তনাদ গ্যারেজের দেওয়ালে প্রতিধ্বনিত হলো, কিন্তু সৌহার্দ্য তাতে বিকার নেই। চোখ বন্ধ করে বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিল। ভেতরে জ্বলতে থাকা দাবানলটা নিভিয়ে ফেলার এক ব্যর্থ চেষ্টা। এরপর এক মুহূর্ত দেরি না করে হনহন করে হেঁটে গিয়ে নিজের গাড়িটা গ্যারেজ থেকে বের করে স্টার্ট দিল। ইঞ্জিনের গর্জনের সাথে সাথে ঝড়ের বেগে সে গেট দিয়ে বেরিয়ে গেল। পুরো ঘটনাটা এতক্ষণে এক কোণে কুঁকড়ে দাঁড়িয়ে দেখছিল বাড়ির বৃদ্ধ দারোয়ান। তার চোখে মুখে তখন ভয়ের রেশ। সৌহার্দ্য গাড়িটা চোখের আড়াল হতে সে নিঃশব্দে এগিয়ে এসে পড়ে থাকা বাইকটা দিকে। বাইকটির ডান পাশে আয়না ভেঙে চুরমার হয়ে গেছে, বডিতেও লেগেছে গভীর ক্ষত। দুশ্চিন্তায় কপালে ভাঁজ ফেলে দীর্ঘশ্বাস ফেলল। সৌহার্দ্যের রাগের আগ্নেয়গিরি হয়ে ওঠা দেখে মনে মনে বলল, আহা, ছোট ছাটটা কেন যে এমন বারুদের বস্তা হয়ে গেল। মানুষ কি সুন্দর, কিন্তু রাগের মাথায় নিজের এত দামি বাইকটা কি দশটাই না করলো। লোকটা আলতো করে ভাঙা কাচের উপর হাত বুলিয়ে খুব সাবধানে বাইকটা টেনে হিঁচড়ে গ্যারেজের এক কোণে বসিয়ে রাখলো। ক্লাস শেষ করে ক্যান্টিনে এক কোণে জটলা পাকিয়ে বসে আছে রিদি, সুমি আর সায়েম। রিদি ওদের কাছ থেকে কাল রাতে আরবান আর পিথার সব কথা খুলে বলছে। পিথার এমন কষ্টের কাহিনী শুনে ওরা যেন ব্যথিত হলো, তেমনি আরবানের কাছে সে ভালো থাকবে এটা ভেবে কিছুটা স্বস্তি পেল। কিন্তু সুমি হঠাৎ চিন্তিত কণ্ঠে বলে উঠল, আমার ভাই মন ভয় হচ্ছে, জানি না আবার সৌগত স্যারের মতো ঘাড়তেরা হয়। তারা তো ভাই। সুমিদের কথায় সায়েম তার স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, আরে ভাই চাপ নিস না, ওই খাটা জ্যাক পিস আছে এই দুনিয়াতে, ওর মতো হবে না নিশ্চিত। সায়েম আর সুমি কথার মাঝে রিদি একদম চুপ। ইদানিং সৌগতের আচরণ ওদের ওর কাছে বড় রহস্য মনে হচ্ছে। মুখে যতই নাটক আর কঠোরতার মুখোশ পরে থাকুক, ভেতরে ভেতরে লোকটা যে তার প্রতি একটু হলেও দুর্বল, হৃদের অবচেতন মন বারবার সে কথা বলে। যদি এটা কেবল ধারণা, তবুও ওই লোকটার মতিগতির কোনো নিশ্চয়তা নেই। রীতি আর চোখে বাইরের দিকে তাকিয়ে ভাবল, অসভ্য লোকের মুডের বুনো বিড়ালের মতো, কখন শান্ত আবার কখনো থাবা বসাবে কেউ জানে না। ওরা যখন ক্যান্টিন থেকে কথা বলতে বলতে গেটের দিকে এগিয়ে আসছিল, ঠিক তখনই তুলিকার বিষাক্ত কণ্ঠস্বর ওদের পথ আগলে দাঁড়ালো। হৃদির দিকে তাকিয়ে ব্যঙ্গমাখা এক কুটিল হাসি হেসে সে বলে উঠল, বাহ, তোমার উপর তো দেখছি প্রফেসরের ভীষণ মায়া। একেবারে নিজের কেবিনে নিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। আজ দেখলাম ক্লাসে তোমার গা ঘেঁষে দাঁড়িয়ে পড়া বোঝাচ্ছে। কী দিয়ে বশ করলে বলো তো? সুমি কিছু বলতে গিয়েও থেমে গেল, তার হাতটা শক্ত করে চেপে ধরার কানে। সে শান্ত পায়ে তুলিকার দিকে এক পা এগিয়ে গেল। রিধির চোখের ভিতরে তখন এক অদ্ভুত তেজ। সে খুব শান্ত অথচ ধারালো স্বরে বলল, আমার প্রেমের মধু দিয়ে বশ করছি গো, শুধু শরীর ঘেঁষে না, প্রয়োজনে একদম প্রফেসরের কোলে উঠে বসে থাকবো। তোমার তাতে কি প্রবলেম আছে? তুলিকার আগে ফুঁসতে ফুঁসতে চিৎকার করে বলল, তোমাদের মতো মেয়েরা আর কি পারবে, নিজের শরীর বিলিয়ে দিয়েই তো সুবিধা ভোগ। তুলিকার মুখ থেকে এমন অশালীন মন্তব্যের বিষ যখন বের হলো, হৃদির শরীরের প্রতিটি রক্তকণা যেন রাগে টকবক করে উঠল। সে দাঁতে দাঁত চেপে গম্ভীর স্বরে বলে, ভদ্রভাবে কথা বলবে। ক্লাসমেট হিসেবে আজ তোমার অনেক বাজে কথা হজম করছি, কিন্তু আর একটা বাজে শব্দ মুখ দিয়ে বেরোয়। হৃদি কথাটা শেষ হওয়ার আগে তুলিকা আঙুল উঁচিয়ে আমফালানো শুরু করলো, এই মেয়ে, কার সামনে তেজ দেখাচ্ছ? জানো আমার বাবা চাইলে তোমাকে একদিনের মধ্যে কলেজ থেকে বের। তুলিকা কথাটা মাঝপথে যেন হিম হয়ে গেল। পিছন থেকে ভেসে এলো এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর, যা পুরো চত্বরকে স্তব্ধ করে দিল। আপনার বাবা চাইলে কি? আমাকে বলুন মিস হোয়াটএভার। ওরা চমকে পেছনে দেখল, প্যান্টের পকেটে হাত গুজে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন সৌহার্দ্য। তার চাহনি হৃদির উপর নিবন্ধ থাকলেও প্রশ্নটা করেছে তুলিকাকে। এই মুহূর্তে সৌহার্দ্য উপস্থিত কল্পনা করেনি তুলিকা। তার গায়ের রক্ত যেন ভয়ে হিম হয়ে গেল। সৌহার্দ্য অগ্নিঝলস্য কণ্ঠে গর্জে উঠল স্পিকার। তার কঠিন বজ্রকঠিন আওয়াজে আশেপাশে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রী তো বটে, এমনকি হৃদি আর সুমি ভয়ে কেঁপে উঠল।
তুলিকে আমতা আমতা করে তোতলানো সে বলল, স্যার, এ মেয়ে আমার সাথে খারাপ ব্যবহার করেছে তাই। সৌহার্দ্য ওর দিকে তাকালো না। সে হৃদির দিকে এক পা এগিয়ে এলো, তারপর তুলিকার দিকে স্থির জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে এক মুহূর্ত পরে ধমকে উঠল, সে সরি টুহান। সৌহার্দ্যের চোখে অশুভ সংকেত দেখে তুলিকা ভয়ে থরথর করে কাঁপছিল। মাথা নিচু করে কোনো মতে বলে সরি, কিন্তু সৌহার্দ্যের জন্য বিরক্তিতে নাক মুখ কুঁচকে বলল, পরক্ষণে শীতল করে পছন্দ হয়নি। তুলিকা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। সরি আবার পছন্দ মতো বলা হয় নাকি? তার এই দ্বিধার মাঝে সৌহার্দ্য গমগম স্বরে নির্দেশের স্বর ভেসে এলো, কান ধরে বলবে, সরি, আমাকে মাফ করে দাও। তুমি নেক্সট টাইম প্রফেসরের কোলে চড়ে বসে থাকলে আমি তাকাবো না। দেন শুরু করো, হারিয়াপ। সৌহার্দ্যের রসিকতা শ্যাম খিলখিল করে হেসে উঠল, কিন্তু পরক্ষণে সৌহার্দ্যের সেই গম্ভীর শান্ত অথচ তীক্ষ্ণ চাহনি দেখে হাসি যেন মাঝপথে থেমে গেল। অন্যদিকে তুলিকা রাগে গজগজ করতে করতে অনেকটা অনিচ্ছার সাথে কান ধরে সৌহার্দ্যর শিখিয়ে দেওয়া সে অদ্ভুত কথাগুলো আওড়ালো, কিন্তু সৌহার্দ্যর যেন মনে ভরল না। অদ্ভুত এক জেদ চেপে বসলো তার মাথায়। মেয়েটিকে দিয়ে একই কথা কয়েকবার বলিয়ে তবেই সে ক্ষান্ত হলো। দৃশ্যটা এমন যেন কোনো এক রোবট নিয়ন্ত্রণ তার হাতে। এরপর সৌহার্দ্য এক পলক নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে ধীর স্থির হৃদির দিকে ফিরল। শান্ত গলায় জিজ্ঞাসা করলো, তুমি কি একাই যেতে পারবে নাকি আমি দিয়ে আসবো? হৃদি দ্বিধা কাটিয়ে মাথা নেড়ে সম্মতি জানালো সে পারবে। সৌহার্দ্য তখন হসপিটালে কয়েকটা ইমার্জেন্সি রোগী ছিল, তাই ড্রাইভারকে ফোন করে আসতে বলল। বিষয়টা দেখে হৃদি খুব নিচু গলায় মিনমিন করল, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি রিকশায় চলে যেতে পারবো। হৃদির কণ্ঠস্বর কানে যেতে সৌহার্দ্যের জন্য ক্ষণিকের জন্য থমকে গেল। তার মেজাজ পারদে এক নিমিষে চলে গেল। খুব কড়া গলায় সে নির্দেশ দিয়ে বলল, তোমার জন্য আজ থেকে রিকশা নিষিদ্ধ। সৌহার্দ্যের হঠকারী সিদ্ধান্তে হৃদি পাথরের মতো দাঁড়িয়ে রইল। বুঝতে পারছে না মানুষটা কী বলে সম্বোধন করবে। পরিস্থিতি এমন যে বাংলা সিনেমার নায়িকার মতো কোন গাছে গিয়ে সজোরে মাথা ঠুকে স্মৃতিশক্তি হারিয়ে ফেলল যেন এই যন্ত্রণা থেকে মুক্তি মিলে। কি এক অদ্ভুত মানুষের পাল্লায় পড়ল সে। হৃদির এই হতভম্ব অবস্থার মাঝে ড্রাইভার গাড়ি নিয়ে হাজির হলো। সৌহার্দ্য আর দেরি না করে হৃদিকে গাড়িতে তুলে ড্রাইভারের সাবধানে নিয়ে যেতে যেতে বলে হাসপাতালের দিকে পা বাড়ালো। বিকেল গড়িয়ে 4টা বেজে ক্লান্ত। কলেজ থেকে ফিরে ক্লান্ত হৃদি না খেয়ে ঘুমিয়ে পড়ছিল। ঘুম ভাঙল পেটের ভেতরে চিনচিনে খিদার জ্বালায়। ড্রয়িং রুম থেকে রান্নাঘরের দিকে পা বাড়াতে হঠাৎ একজোড়া বলিষ্ঠ হাত তাকে দেওয়ালের সাথে চেপে ধরল। আকস্মিক ধাক্কায় হৃদির বুকের ভেতর ধক করে উঠল। ভয়ার্ত চোখের উপরে তাকাতে দেখল সৌহার্দ্য ওর দিকে কেমন অদ্ভুত এক ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়েছে। হৃদি দ্রুত চোখ নামিয়ে কাঁপা গলায় বলল, ছাড়ুন অসভ্য লোক। সৌহার্দ্য নড়ল না, বরং আরও 1 ইঞ্চি এগিয়ে এলো। তার কণ্ঠস্বর এখন আগের আরও গম্ভীর। কী যেন বলেছিলেন তখন ম্যাডাম? হৃদি তোতলা তোতলা কী বলেছিলাম? সৌহার্দ্যের শরীরের নৈকট্যে হৃদির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তাদের মাঝে এখন আর 1 ইঞ্চিরও ব্যবধান নেই। লজ্জা আর আশ্চর্যতা হৃদির মুখ দিয়ে কথা সরছে না। সে কোনো মতে মাথা অন্যদিকে ঘুরিয়ে মিনমিন করে বলল, প্লিজ ছাড়ুন, কেউ দেখে ফেলবে। হৃদি তার দুহাতে সৌহার্দ্যকে সরানোর চেষ্টা করলো, কিন্তু এক অটল পাহাড় এক চুলও নড়ল না। সৌহার্দ্য কণ্ঠস্বর এখন নেশাতুর, আসুক, আগে বলো সকালে কি বলছিলে? হৃদি কাঁপা কাঁপা বলে বলল, আপনাকে বলিনি আমি। সৌহার্দ্যের নজর হঠাৎ আটকে গেল হৃদির থরথর করে কাঁপতে থাকা ঠোঁটের উপর। হৃদিকে ভয় দেখানোর জন্য এই নাটক শুরু করলো। এখন সে নিজের উপর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। আবেগের অতল গহ্বরে ডুবে গিয়ে সে হৃদির ঠোঁটের কাছাকাছি এগিয়ে এলো। ঠিক তখনই পেছন থেকে এক ঝটকায় তার সব ছন্দপতন ঘটল। কারো গলা খাকারির শব্দে সৌহার্দ্যের তড়িৎ বেগে সরে গেল। সামনে আরহানকে দাঁড়িয়ে থাকতে দেখে সৌহার্দ্যের কপালে বিরক্তির ভাঁজ পড়ল। আরহান তাদের দিকে তাকিয়ে টিপনি কেটে বলল, বউকে মানতে পারিস না বলে বাড়ির এত সুন্দর রুম ফেলে চিপায় চাপায় প্রেম করতে হয়? আরহামের কথা শুনে হৃদির মনে হলো মেঝেটা যদি এই মুহূর্তে দুভাগ হয়ে যেত, এর ভেতরে ঢুকে যেত। এই অসভ্য লোকটার জন্য বারবার তাকে সবার সামনে লজ্জায় পড়তে হয়। সৌহার্দ্য বিরক্ত মুখে ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আশ্চর্য, বাজে বকশিস কেন? ওর চোখে কী যেন একটা পড়েছিল, সেটাই চেক করছিলাম। সৌহার্দ্য ছোটো ভাইকে আর বিব্রত করলো না। হাসতে হাসতে যাওয়ার সময় বলে গেল, ওকে কন্টিনিউ। আরহান চলে যেতে হৃদি রাগে ফুঁসতে ফুঁসতে সৌহার্দ্যের দিকে তাকিয়ে বলল, নির্লজ্জ, বেহায়া, অসভ্য লোক। সৌহার্দ্য আগের মতো বিরক্তিকর দৃষ্টিতে তাকে বলল, স্টক থেকে নতুন কোনো
শব্দ আনার চেষ্টা করিস স্টুপিড, বলে টেবিলের উপর রাখা ফাইলটা তুলে নিয়ে কোনো দিকে না তাকিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। সৌদ চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রিদি বিড়বিড় করে বলল, বউ মানিনে বউ মানিনে বলে আবার প্রেম দেখাতে এলে এমন জায়গায় উষ্টা দেব না যে সারা জীবন মনে রাখবো, অসভ্য লোক কোথাকার, বলে সৌহদ্দের যাওয়ার পথে তাকে ভেঙচি কেটে রান্নাঘরের দিকে পা বাড়ালো। রাত তখন প্রায় 8টা। রিদি আর পিঠা পড়ার টেবিলে মগ্ন। এমন সময় হঠাৎ ঝড়ের বেগে ঢুকলো রিভা। দুজনকে টেনে উঠিয়ে মিষ্টি হেসে বলল, ভাবিরা চলো তোমরা, তোমাদের জন্য সারপ্রাইজ আছে। রিদি ভুরু কুচকে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিসের সারপ্রাইজ, কী হয়েছে? রিভা রহস্যময় হাসি হেসে উত্তর দিল, আগে চলো, গেলেই বুঝবে, বলে দুজনকে টেনে ড্রয়িং রুমের দিকে নিয়ে গেল। সোফায় বসে আছে 20-22 বয়সী এক যুবক, চেহারায় আর রায়দা শেখের সাথে বেশ মিল। রিভা উত্তেজিত হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া দেখো কারা এসেছে। রিভান রিদিকে চিনতে পারছে, মায়ের ফোনের গ্যালারিতে রিদির ছবিতে ভরা। এমনকি দুই ভাই বোনের ছবি দেখে রিদির ছবি সেখানে বেশি। রিদি তাকে দেখে হেসে এগিয়ে গেল, কুশল বিনিময় করলো। এরপর পিঠার সাথে পরিচয় করে দিল রিভানকে। রিদি আর বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে সোজা রান্নাঘরের দিকে ছুটলো কিছু নাস্তার জন্য। সাথে থেকে জানতে পারলো ফাহানের বিয়েতে যোগ দিতে এসেছিল রিভান। সবাই মিলে একসাথে এই বাড়ি থেকে বিয়ে বাড়ি যাবে তারা। আর রায়দা শেখ আজ সকালে এখানে এসেছেন। খুব অল্প সময়ের মধ্যে রিভান প্রাণবন্ত ছটপট স্বভাবের কারণে রিদি আর পিঠার সাথে বেশ জমে উঠল। পিঠা বসে আছে রিদির ঘরে। সে এখন বাড়ির পরিবেশের সাথে মোটামুটি মানিয়ে নিলেও রিমা চৌধুরীর তিক্ত ব্যাপার তাকে বড্ড পোড়াচ্ছে। সুযোগ পেলে তিনি যা তা কথা শুনিয়ে দেন। তার পিঠা শুধু কষ্টগুলো বুকের ভিতরে চেপে রেখেছে, এক চিলতে হাসি দিয়ে তা মেনে নিচ্ছে। রিভানের সাথে আড্ডা শেষ করে কিছুক্ষণ আগে এসেছে, সে একটা বই নিয়ে একা বসেছে। চোখের সামনে বইয়ের অক্ষরগুলো থাকলেও মন পড়ে আছে বিষণ্ণতায়। পড়াগুলো যেন মাথার উপর আটকে গেছে। মনের কোণে বারংবার একটাই প্রশ্ন, আরবান কি সত্যি তাকে কোনোদিন স্ত্রী হিসেবে মেনে নেবে? এত বড় ধনাঢ্য পরিবারের সাথে কি সে মানানসই? এমন হাজারটা দোলাচলে হঠাৎ দরজায় কারো উপস্থিতি টের পেল। আরবান গলা খাঁকড়ে দিয়ে তার মনোযোগ আকর্ষণ করলো। আরবানকে দেখে পিঠা বইটা রেখে উঠে দাঁড়াতে চাইল, কিন্তু আরবান শান্ত গলা বলল, প্রয়োজন নেই, বসো। তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? পিঠা কথা খুঁজে না পেয়ে নিস্তব্ধ রইল, শুধু মাথা নেড়ে না সূচক উত্তর দিল। আরবান হাতের কিছু কাপড়ের প্যাকেট টেবিলের উপর রেখে সহজ স্বরে বলল, আজ রাতটা এখানেই থাকো, আমার নাইট ডিউটি আছে, হয়তো একা ভয় পেতে পারো, তবে কাল থেকে আমার রুমে শিফট হয়ে যাবো। আর কিছু প্রয়োজন হলে নির্দ্বিধায় আমাকে জানিও, ঠিক আছে? আরবানে আমার সহজ সরল ব্যাপারে পিঠা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। যে মানুষটাকে নিয়ে সে এত ভয় পেয়েছিল, সেই মানুষটা কত সহজে সব কিছু স্বাভাবিক করে নিয়েছে। কোনো উত্তর না দিয়ে পিঠা কেবল সম্মতি দিল। আরবান রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় দরজার আড়ালে দাঁড়িয়ে ফিরে তাকালো, মৃদুস্বরে বলল, এত নার্ভাস হওয়ার কিছু নেই, বিয়েটা যে পরিস্থিতি হোক তুমি আমার স্ত্রী, এই সত্যটা মেনে নেওয়াই এখন শ্রেয়। কথাটা বলে বেরিয়ে গেল। আরবান চলে যাওয়ার পিঠা ঠোঁটে ফুটে উঠল এক চিলতে মিষ্টি হাসি। সে কোনোদিন কল্পনা করেনি আরবান এত সহজে বিষয়টা সহজভাবে মেনে নেবে। নিস্তব্ধ ঘরে এক অদ্ভুত স্বস্তির নিঃশ্বাস ফেলে পিঠা অনুভব করলো জীবনের নতুন সমীকরণগুলো হয়তো ধীরে ধীরে গুছিয়ে আসছে। রাত তখন প্রায় 12টা। ড্রয়িং রুমের নীলচে আলোয় রিভা, পিথি আর রিদি আর রিভান টিভিতে খেলা দেখছে। ঘর জুড়ে আড্ডা আর হাসির রোল। রিদি সোফায় বসে, তার পাশে রিভান। কোনো এক মজার কথায় রিভান হেসে রিদির দিকে তাকিয়ে কিছু একটা বলছে, আর রিদিও খিলখিল করে হেসে তার সাথে তাল মিলে দিচ্ছে। ঠিক তখনই ঘরে ঢুকলো সৌহার্দ্য। নিজের স্ত্রীর প্রাণ খোলা হাসির শব্দটা তার কানে যেতে থমকে দাঁড়ালো। দৃষ্টি ঘুরিয়ে রিদি আর রিভানের দিকে তাকাতে তার চোয়াল শক্ত হয়ে গেল। চোখে মুখে এক হিমশীতল কঠিন চাহনি। হঠাৎ সৌহার্দ্যের দিকে চোখ পড়তে রিভান হালকা হাসে সোফা ছেড়ে উঠে দিল। ভাইকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত বলল, ব্রো কেমন আছো, তোমাকে খুব মিস করছিলাম। সৌহার্দ্য তাকে নিজের কাছ থেকে সরিয়ে শান্ত অথচ গম্ভীর করে বলল, চল, তোর সাথে কথা আছে, বলে সে সোজা সিঁড়ির দিকে পা বাড়ল। রিভান ভাবলো হয়তো লন্ডনের বিজনেস নিয়ে কোনো জরুরি কথা আছে। সেটা এখন রিভানের উপর ন্যস্ত। সে কোনো প্রশ্ন না করে ভাইয়ের পিছু নিল। কিন্তু সৌহার্দ্য যখন রুমের দিকে না গিয়ে ছাদের দিকে এগোলো, রিভানের কপালে ভাঁজ পড়ল। বিজনেস নিয়ে আলোচনা করার কি ছাদের মতো বিষয়? তবু বড় ভাইকে ভয় পাওয়া রিভান কোনো বিরক্তি না করে তার পিছু পিছু ছাদে গেল। ছাদে
পৌঁছাতে সৌহৃদয় ঘুরে দাঁড়িয়ে গম গম কণ্ঠে বলল, শুরু কর। বেচারা রিবান কি কর্তব্য কি শুরু করবে? ভাইয়ের স্বভাব সে জানে, সবসময় অর্ধেক কথা বলে। সে আমতা আমতা করে জিজ্ঞেস করলো, মানে কোন ব্যাপারে? সৌহৃদ গলার স্বর এবার রাগে কাঁপছে। এতক্ষণ আমার বউর সাথে যেভাবে ভেসে গেলে কথা বলছিলি, এখন আমার সামনে সেই একই উৎসাহে কথা বল। গো এহেড। রিবান যেন আকাশ থেকে পড়ল। কি অদ্ভুত বিপদে পড়েছে সে। ফাইজ তাকে আগে এর থেকে সাবধান করেছিল, কিন্তু পরিস্থিতি যে এত ভয়াবহ তা সে বুঝতে পারল কখন এই বাড়িতে পা রাখত না। সৌহৃদের রাগী চোখের দিকে তাকিয়ে সে হাসার আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু গম্ভীর পরিস্থিতিকে জোর করে হাসি আসে। সে শুকনো ঢোক গিলে মিনতি ভরা গলায় বলে, সরি বড়, সত্যি বলছি, এরপর থেকে মানে ভাবির সাথে এইভাবে কথা বলবো না, প্লিজ এবারের মতো মাফ করে দাও। রিভানের সেই করুণ আর্তনাদ দেখে সৌহৃদের মনে কোনো দয়া হলো কি না তা বোঝার উপায় নেই। সে কোনো কথা না বলে ছাদের দরজা দিয়ে বেরিয়ে গেল। রিভা হাঁপ ছেড়ে বাঁচল, ভাবলো ভাই দয়া করে তাকে মুক্তি দিল, কিন্তু পরক্ষণে একটা বিকট শব্দের ছায়া ভারী দরজাটা বন্ধ করে গেল। রিপন হতভম্ব হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। পরক্ষণে বুঝলো সৌহৃদ বাইরে থেকে ছাদের দরজা আটকে দিয়ে চলে গেছে। সে হতাশ হয়ে ছাদের ফ্লোরে দপ করে শুয়ে পড়ল। দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করে, খালামণি, এই অদ্ভুত টাইপ প্রোডাক্ট তুমি কীভাবে ডাউনলোড করলে? এমন অদ্ভুত ভাইয়ের পাল্লায় পড়ে আজ তো এখানে রাতে থাকতে কাটাতে হবে। দীর্ঘশ্বাস ফেলে রিভান চোখ বুঝল। রিদি গুনগুন করে গান গাইতে গেতে করিডোর দিকে নিজের রুমের দিকে এগোচ্ছিল। ঠিক সেই মুহূর্তে পথ আঁকলে দাঁড়িয়ে পড়ল সৌভাগ্য। এমন হুট করে দাঁড়িয়ে থাকতে দেখে রিদি কোমরে দুহাত রেখে বিরক্তি ভরা চোখে তাকালো, কিছুটা ঝঙ্কার দিয়ে বলে, কী চাই আপনার? এখন যখন তখন এমন ইপটিজারদের মতো পদ আগলে দাঁড়ান কেন অসভ্য ডাক্তার? বউয়ের মুখে ইপটিজার তকমাটা শুনে সৌহৃদ্য যেন আকাশ থেকে পড়ল। 31+ বছর বয়সে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকালো না মানুষটা, আজ নিজের বউয়ের কাছে ইপটিজারের তকমা পেল। কি কপাল! হতভম্ব সৌহৃদ্য খুব খুব করে কেসে উঠল। পরিস্থিতির সামনে নিয়ে সে একটু সরে দাঁড়িয়ে বলল, আজ ক্লাসে যেগুলো টপিক বুঝিয়েছি সব বুঝেছ? রিদি কোনো কূটকৌশলী না ভেবে সরল মনে উত্তর দিল, বুঝেছি, কিন্তু একটাতে একটু সমস্যা হচ্ছে। সহৃদ আবার অতি ভদ্রতার সাথে শান্ত গলা বলে, ওকে, কাল তো বিয়েতে চলে যাবে, পড়া হবে না, বই নিয়ে রুমে এসেও বুঝিয়ে দিচ্ছে, বলে সে রুমের দিকে গেল। রিদি বইটা বুকে আগলে নিয়ে সৌহৃদের দরজার সামনে দাঁড়িয়ে ইতস্তত করলো, ভেতরে ঢুকবে কি ঢুকবে না এই নিয়ে তার চিন্তা শেষ নেই। লোকটার মাথা যে কখন বিগড়ে যায়, কখন আবার খেকিয়ে ওঠে, তার ঠিক নেই। তার এমন উকিঝুঁকির মাঝে হুট করে সৌহৃদের দরজা খুলে রিদির মাথাটা ঠেলে ভিতরে ঢুকে মুহূর্তের মধ্যে দরজা লক করে ফেলল। রিদি হকচকিয়ে গিয়ে বুকের উপর হাত চেপে ধরল, জোরে জোরে শ্বাস ফেলে বিরক্তি বলল, উস, ভয় পেয়ে দিলেন কেন অসভ্য ডাক্তার? সৌহৃদ কোনো উত্তর দিল না। গম্ভীর মুখে রিদির শুয়ে পড়ে রিদির দিকে তাকিয়ে গম গম স্বরে বলল, সেন্টার টেবিলের উপর উঠে কান ধরে দাঁড়িয়ে থাকো 2 ঘন্টা। কাম ডাউন ফার্স্ট নাও। রিদি যেন পাথর হয়ে গেল। এই লোক বলে কি, পড়া বুঝিয়ে দেওয়ার নাম করে ডেকে এনেছে, আর এখন কিনে বলছে কান ধরে দাঁড়িয়ে থাকো। এমন হঠকারী নির্দেশের কারণ না বুঝে রিদি রাগে নাক খুলতে শুরু করলো। সে তেজি গলে বলে, কী জন্য আমি কান ধরবো? মিথ্যেবাদী লোক, পড়া বুঝিয়ে দেওয়ার নাম করে। কথা শেষ করতে পারল না। সৌহৃদ দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, আমার সাথে তর্ক ছাড়া কি কথা বের হয় না? অন্য কারোর সাথে কথা বলার সময় তো ঘর কাঁপিয়ে হাসো। রিধি এবার স্তব্ধ হয়ে গেল, অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। এই লোকটা কি পাগল? সে এখন প্রাণ খুলে হাসতেও পারবে না। রিধি চিন্তার সূত্র ছিঁড়ে সৌহৃদ ধমক দিয়ে বলল, কী হলো, কথা কানে যাচ্ছে নিষ্ঠুর? রিদি এক পলক দরজার দিকে তাকালো, ভাবলো সে এক দৌড়ে পালিয়ে যাবে, কিন্তু সৌহার্দ্য যেন তার মনের গলি ঘুচে আগের থেকে চিনে রেখেছে। চোখ বন্ধ করে সে শান্ত গলে বলল, ওদিকে তাকিয়ে লাভ নেই, ডোর লক করা। রিদি বুঝলো আর সে পুরোপুরি ফাঁদে পড়ে গেছে। রাগ, অভিমানের চরম অস্বস্তি নিয়ে সে টেবিলের উপর গিয়ে উঠল। বাধ্য হয়ে কান ধরে দাঁড়িয়ে রইল ঠিকই, কিন্তু মুখটা ঘুরিয়ে উল্টো করে নিল। তার সর্বাঙ্গ যেন রাগ আর লজ্জার এক অদ্ভুত মিশ্রণ। রিদি এক পলক দরজার দিকে তাকালো, ভাবলো এক দৌড়ে পালিয়ে যাবে, কিন্তু সৌহার্দ্য যেন তার মনের গলি খুঁজে আগে থেকে চিনে ফেলেছে। চোখ বন্ধ রেখে সে শান্ত গলা বলল, ওদিকে তাকে লাভ নেই, ডোর লক করা। রিদি বুঝলো আর সে পুরোপুরি ফাঁদে পড়েছে। রাগ, অভিমান আর চরম অস্বস্তি নিয়ে সে টেবিলের উপর গিয়ে উঠল। বাধ্য হয়ে কান ধরে দাঁড়িয়ে রইল।
ঠিকই, কিন্তু মুখটা ঘুরিয়ে নিল উল্টো দিকে। তার সর্বাঙ্গে তখন রাগ আর লজ্জা এক মিশ্র অনুভূতি। সৌহদ্দা আর চোখে একবার তাকালো, বুঝতে পারলো তার বউ এখন রাগে দাউ দাউ করে জ্বলছে। তবু ভ্রুক্ষেপ না করে সে নিজের মোবাইলটা বের করলো। রিদিকে আর একটু জ্বালানোর উদ্দেশ্য বলল, আশিক বানায় আপনি গানটা ছেড়ে দিয়ে শান্ত ভঙ্গিতে পায়ের উপর পা তুলে চোখ বুজে রইল। রিদির রাগে গা জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে লোকটার মাথায় টেবিলের উপর রাখা বইটা দিয়ে বাড়ি দিতে। কত বড় অসভ্য, এই অবস্থায় ফেলে রেখে কিনা আবার একটা বিচ্ছিরি গান বাজাচ্ছে। টানা 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে রিদির পা ব্যথায় টনটন করে উঠে, মনে হচ্ছে এখনই ভেঙে যাবে। আর সহ্য করতে না পারে চোখের জল নিয়ে সৌহদ্দের দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলল, এইবারের মতো ছেড়ে দিন প্লিজ। জীবনে থাকতে আপনাকে আর বিশ্বাস না মানে কোনোদিন হেসে কোনো রকমের কারোর সাথে কথা বলবো না ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব শব্দটা কানে যেতেই সৌহার্দ্যের দৃষ্টি যেন এক মুহূর্তের জন্য বিদ্যুৎ খেল। সে চমকে থাকলো ঠিকই, কিন্তু পরক্ষণে মুখটা পাথরের মতো ভাবলেছিন করে ফেললো। খানিকটা সময় নিয়ে গলা খাঁকড়ি দিয়ে শান্ত করলো, ওকে ছেড়ে দিব। আরও 1 ঘন্টা 5 মিনিট বাকি আছে। ওই হিসাবে তুমি আমাকে 65 বার আই লাভ ইউ অর্থ বলবে পারবে? দিদি কথাটা গাঢ় অর্থটা বুঝতে না পারে ব্যথার চোটে রাগে পুষতে পুষতে সে বলে উঠল, আশ্চর্য, এত বড় ডাক্তার হয়ে এই কথার অর্থ জানেন না? আমাকে কেন বলতে হবে? সহদা বিরক্তি একটা ভঙ্গি করে বালিশে মাথা রাখলো, উদাসীন স্বরে বলল, ওকে, তুমি ওভাবে দাঁড়িয়ে থাকতে চাইলে আই হ্যাভ নো প্রবলেম। শাস্তিটা কমিয়ে দিতে চেয়েছিলাম বলে সহজ একটা টাস্ক দিয়েছিলাম। তোমার যেহেতু পছন্দ হলো না, আমি ঘুমালাম, তুমি ওইভাবে দাঁড়িয়ে থাকো। সৌদা পাশ ফিরে শুয়ে পড়া উপক্রম হতে রীতি পায়ের ব্যথা আর 1 মিনিটও টেকা সম্ভব না। সে কোনো মতেই নিজেকে সামলে নিয়ে দ্রুত বলল, বলছি আপনি গণনা শুরু করুন। সৌদা ধীর স্থির ভঙ্গিতে ওর দিকে তাকালো, গলার স্বর একটু অদ্ভুত প্রশান্তি রেখে বলল, ওকে, স্টার্ট নাও। রিদি রাগ আর অভিমানে ঠোঁট উল্টে চোখ দিয়ে জল গড়িয়ে পড়া অবস্থায় গুনে গুনে 65 বার বলল, আমি তোমাকে ভালোবাসি। ওর কথা শেষ হতে সৌদে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ রিদির চোখের দিকে তাকিয়ে রইল। তারপর নিষ্পিস হয়ে বলল, আই ডোন্ট লাভ ইউ নাও, ফিনিশ, গেট আউট। কথাটা কানে যাওয়ার সাথে সাথে রীতি ঝটকা খেয়ে দাঁড়িয়ে পড়ল। রাগে তখন তার শরীর কাঁপছে। সে চিৎকার করে বলতে লাগল, অসভ্য লোক, আমি কখন আপনাকে? কথাটা শেষ হওয়ার আগে রীতি মাঝপথে থেমে গেল। তার মনের কোণে এক বিদ্যুৎ চমকের মতো উপলব্ধি হলো, তার মানে এই লোক তাকে এতক্ষণ বোকা বানিয়ে। ভাবতে রীতি হতভম্ব হয়ে সৌহার্দ্যের দিকে তাকিয়ে রইল। রীতির সেই হতভম্ব চাহনি দেখে সৌহার্দ্য শীতল নিষ্প্রের ভঙ্গি ঘরের মাঝে ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। রীতি তখন টেবিলের উপর দাঁড়িয়ে, আঙুলগুলো নিজের কানে ধরা। সৌহার্দ্য সেই বিশেষ বাক্য, আই ডোন্ট লাভ ইউ, রীতির মস্তিষ্ক যেন এক তপ্ত শুলের মতো বিদ্ধ। কিছুক্ষণ আগের মানুষটি তাকে মিথ্যে বলে 65 বার ভালোবাসার স্বীকারোক্তি আদায় করে নিয়েছে। আবার সেই মানুষটা এমন তাচ্ছিল্য ভরা প্রত্যাখ্যান ছুড়ে দিল। হৃদির মনে রাগের চেয়েও বেশি ডানা বাঁধল তীব্র অভিমান। সে নিজেই ধিক্কার দিল। এই মানুষটির সামনে নরম আচরণে আসায় সে বারবার তার সমস্ত কঠোরতা ভুলে যায়। মনে মনে এক করুণ তাচ্ছিল্যে হাসি উঠল রিধি। তার মনে হলো, নির্লজ্জ না হলে সে কীভাবে ভাবল এই পাথরের মতো মানুষের মনে তার জন্য বিন্দুমাত্র দুর্বলতা থাকতে পারে। টেবিল থেকে নেমে রিদি এক কদম এগিয়ে গেল সৌহার্দ্যের দিকে। ক্ষোভ আর অভিমানে টলমল কণ্ঠে ফুটে উঠে বলল, কে চাই কে চাইছে আপনার ভালোবাসা? আমি কি কখনো বলেছি আমাকে ভালোবাসুন? চাই না আমি আপনার ভালোবাসা, মরে গেলেও। আ হৃদি বাক্যটা শেষ হওয়ার আগে সৌহার্দ্য বিছানা থেকে উঠে এসে মুহূর্তের মধ্যে ক্ষিপ্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে হৃদিকে দেওয়ালের সাথে চেপে ধরল সে। সৌহার্দ্যের চোখ মুখ দিয়ে যেন আগুনে হালকা বেরোচ্ছে। এক হাতে দেওয়ালের উপর ভর দিয়ে অন্য হাতে হৃদির চিবুক ধরে খামচে ধরে রাগে হেসে হেসে বলে, কী বলছিস তুই স্টুপিড মহিলা? রিপিট দ্যাট। জবান বড্ড বেড়ে গেছে না? একদম টেনে ছিঁড়ে ফেলবো। আর একবার যদি তোর মুখ থেকে এই শব্দ উচ্চারিত হয়, আমি তোকে জিন্দা কবর দিয়ে দিব। সহদা অগ্নিদৃষ্টির সামনে হৃদির চোখ টুপটাপ জল ঝরছে, কিন্তু অভিমানে সে চোখ তুলে তাকাতে পারছে না। হৃদির এই নীরবতা সৌহার্দ্যের রাগ যেন দ্বিগুণ বাড়িয়ে দিল। সে হৃদিকে ছেড়ে দিয়ে এক ঝটকায় নিজের হাত দিয়ে দেওয়ালের উপর প্রচণ্ড জোরে থাবা বসালো। সাথে সাথে তার হাতের চামড়া কেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেল। তবে সেদিকে বিন্দু পরিমাণ তোয়াক্কা করল না।
সৌগত ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজের উত্তেজনার প্রশমন ব্যর্থ চেষ্টা চালালো অনেকক্ষণ। কিন্তু আজকে এই উন্মাদ রাগ কিছুতেই নিয়ন্ত্রণ আসছে না তার। নিজের চুলে হাত দিয়ে খামচে ধরে দপ করে বিছানায় বসে পড়ল। রাগে ক্ষোভে আর নিজের ওপর বিরক্তিতে দাঁত চেপে বিড়বিড় করে উঠল, বালের রাগ, বালের দেড় ব্যাটারি, কোনোটাই কন্ট্রোল করতে পারি না, ছ্যা। তখনই দেওয়ালের এক কোণে কুঁকড়ে বসে ফুঁপিয়ে কাঁদছে হৃদি। সৌগতে এক পলক সেদিকে তাকে দীর্ঘশ্বাস ফেলল। বুক চিরে বেরিয়ে আসা এই দীর্ঘশ্বাস যেন অনেক আগে না বলা অনুযোগে মিশেছিল। সে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে হৃদির কাছে গিয়ে বসল। কোনো কথা না বলে আলতো করে হৃদির মুখটা দু হাতে তুলে ধরল নিজের দুই হাতে আঁচলে। বুড়ো আঙুলের আলতো ছোঁয়া মুছে দিল চোখের নোনা পানি। এরপর হৃদিকে পাজাগুলো করে তুলে আলগোছে বিছানায় বসে ড্রয়ার থেকে ব্যথানাশক মলমটা বের করে নিল সৌগত। হৃদির একটু পায়ের কাছে ঘেঁষে বসে যখন হৃদির পাটা নিজের উরুর উপর তুলে নিয়ে পাজামাটা সামান্য উঠাতে যাবে তখনই হৃদি চমকে উঠল। ছাড়ুন, কি করছেন? আমার পায়ে হাত দিবেন না, আমার পায়ে কোনো ব্যথা নেই। সৌগত নির্বিকার, ওর কথা যেন কানেই তুলল না সে। হৃদির হাতটা সরিয়ে খুব যত্ন সহকারে পায়ের মালিশ করে দিয়ে হৃদিকে নিজের দিকে টেনে নিল। কোনো শারীরিক উত্তাপের অতিশয্য নেই যে, সেখানে কেবল এক গম্ভীর প্রশান্তি। হৃদির পিঠ নিজের বুকের সাথে চেপে ধরে আলতো করে হৃদির কাঁধে নিজের থুতনিটা রেখে গম্ভীর স্বরে শুধালো, বাইক রাইডে যাবে? হৃদি পাথরের মতো জমে আছে। সে কোনো উত্তর দিচ্ছে না। এই মানুষটিকে সে কিছুতেই বুঝে উঠতে পারে না। কখনো পাহাড় সমান কষ্ট দেয়, আবার মুহূর্তে পরম মমতায় কাছে টেনে নেয়। মানুষটা কি এমনই? গাল ফুলিয়ে অভিমানে থ মেরে বসে রইল সে। হৃদির এই নীরবতা সৌগতের মোটেও ভালো লাগলো না। আজ বোধহয় একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে মেয়েটাকে। সৌগত কোনো বাক্য বিনিময় না করে আবারও হৃদিকে পাজাখোলা করে তুলে নিল। এবার হৃদি ভয়ে দু হাতে সৌগতের গলা জড়িয়ে ছটফটাল। অসভ্য লোক, কী করছেন? নামান বলছি, নামান আমাকে। সৌগতের জন্য বধির। হৃদির কথায় কোনো পাত্তা না দিয়ে দরজা খুলে সিঁড়ি ভেঙে নিচে নেমে এসে ওকে নিয়ে গেল গ্যারেজে রাখা বাইকটার কাছে, যেটা সকালে দারোয়ানকে দিয়ে ঠিক করিয়ে রেখেছিল। বিনা বাক্যে হৃদিকে বাইকে বসিয়ে নিজে উঠে বসলো। তারপর পেছন থেকে গমগমে গলায় বলল, শক্ত করে ধরো। দিদি একটুও নড়ল না, হাত বাড়িয়েও ধরল না। সৌগতের জন্য ধৈর্যের বাঁধ ভাঙল। তবু নিজের রাগ দমিয়ে বিরক্ত হয়ে বাইক থেকে নেমে হৃদিকে নিজের সামনে টেনে নিল সে। বুকের উপর পিঠের মাঝে কোনো দূরত্ব না রেখে চেপে বসে বাইক স্টার্ট দিতে হৃদি চেঁচিয়ে উঠল। চাইলে সৌগতের কণ্ঠস্বর পাথরের মতো কঠিন করে বলে, তুমি যতই চিৎকার করো বাইকের গতি তত বাড়বে। এমনিতে তোমার মরার খুব শখ, চলো আমরা দুজনে মিলে মরবো। সাথে সাথে হৃদি একটা দীর্ঘশ্বাস ফেলে নীরব। শহরের কোলাহল পেছন ফেলে বাইক তখন পিচ ঢালা হাইওয়ে ধরে আপন গতিতে চলছে। রাস্তার দুধারে সারি সারি দাঁড়িয়ে থাকা গাছের ছায়া আর আদি দিগন্ত বিস্তৃত ফসল মাঠ যেন এক মায়াবী দৃশ্যপট তৈরি করছে। তীব্র বাতাসে ঝাপটায় হৃদির অবিন্যস্ত চুলগুলো অবদ্ধ হয়ে তার মুখ জুড়ে নাচছে। সৌগতের বুকের সাথে মিশে থাকার সুবাদে যে স্পষ্টভাবে অনুভব করতে পারে মানুষটার হৃৎস্পন্দনের ছন্দ, কখনো ধীর আবার কখনো দ্রুত। একটু আগে ঝগড়া যে হৃদির চোখে মুখে ছিল, বাতাসের শীতল স্পর্শ আর গতির নেশায় সেই কঠোরতা যেন ধীরে ধীরে গলে জলের মতো নরম হয়ে আসছে। বাইকটা চলতে চলতে একসময় শহরের জঞ্জাল ছেড়ে আসলো এক নিভৃত নদীর পাড়ে। চারপাশটা অদ্ভুত রকমের নিস্তব্ধ। দিগন্তর ওপারে অস্পষ্টভাবে কয়েকটি বাড়ির অভাব ছাড়া জনমানবের কোনো চিহ্ন নেই। বাইক থেকে নেমে সৌগতের হৃদির হাতটা নিজের হাতের মুঠে পুরে নিল। তারপর টেনে নিয়ে কিছু দূরে গিয়ে বসিয়ে দিল নদীর পাড়ের নরম ঘাসের উপর। নিস্তব্ধতা চাদরে ঢাকা পরিবেশ। দুজনের চুপচাপ। বাতাসের শোষ শব্দ ছাড়া কোনো শব্দ নেই। কিছুক্ষণ পর নদীর স্রোতের শান্ত স্রোতের দিকে তাকিয়ে সৌগত এক গম্ভীর গমগমে স্বরে মৃদু খোঁচা দিয়ে বলল, ইউনো, এভাবে মিউট থাকলে তোমাকে একটু বেশি ভালো লাগে। সৌগতের চালাকি হৃদি খুব ভালোভাবে বুঝলো। সৌগত তাকে কথা বলানোর জন্য এগুলো বলছি। হৃদির আগে মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে রইল।
যেন সে পাথরের মতো শক্ত হয়ে গেছে। সৌহদ্দ বুঝে গেল আজ তার আদর বউয়ের মুখ থেকে শব্দ বের করা প্রায় অসম্ভব। সৌহদ্দ আলতো করে ঘাসের উপর নিজের শরীরটা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে হৃদির হাতটা শক্ত করে নিজের মুখে চেপে ধরল। রাতের নিশীথী রাতের এই নিরিবিলি পরিবেশটা হৃদির কাছে একদম অন্যরকম লাগছে। রাতের আধারে এমন নির্জনতায় প্রিয় মানুষের পাশে বসে সময় কাটানোর যে তার শখ ছিল, আজ তা যেন কোনো এক অলৌকিকতায় পূর্ণ হয়ে গেল। দিদি চোখ বন্ধ করে নদীর বুকে চিরে আসা হিমেল হাওয়াটা বুক ভরে অনুভব করছিল। ঠিক তখনই সৌহদ্দ আকস্মিক হ্যাঁচকা টানে সে হারিয়ে গেল তার বলিষ্ঠ বুকের উষ্ণতায়। সৌহদ্দ হৃদির মাথাটা নিজের বুকের উপর আলতো করে চেপে ধরে দু হাতে তাকে আগলে নিয়ে নিচু শান্ত গম্ভীর আর শান্ত স্বরে ফিসফিস করে বলে, যান। সৌহদ্দের কণ্ঠে যান শব্দটা শুনে হৃদি থমকে গেল। সম্পর্কে এই দীর্ঘ সময়ে মাত্র দ্বিতীয়বার এই মানুষটার মুখে এমন একটা সম্বোধন শুনল, যা তার সমস্ত মস্তিষ্ককে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। হৃদির ঠোঁট দুটো সামান্য কেঁপে উঠল। সে অতি কষ্টে মৃদু উচ্চারণ করল, হুম। সৌহদ্দ তাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে আবেশমাখা নেশারল কণ্ঠে বলল, লাভ ইউ। ইউ লাভ মি। রীতি উত্তেজনায় বিভোর হয়ে যখনই হু বলে সম্মতি দিবে, ঠিক তখনই ঘটে যাওয়ার আগের মুহূর্তের অভিমানটা আরও মনে পড়ে গেল। মুহূর্তের মধ্যে তার রাগ মাথাচাড়া দিয়ে ওঠায়। দাঁতে দাঁত চেপে সে বলে উঠল, আই ডোন্ট লাভ ইউ। বউয়ের কথা শুনে কানে দিতে সৌহদ্দ নিঃশব্দে হাসল। সে বুঝতে পারছে তার বউ তার কথা তাকে ফিরিয়ে দিচ্ছে। সৌহদ্দ নিজের মাথাটা উঁচিয়ে হৃদির চুলের ভাঁজে আলতো করে একটা চুমু খেয়ে বলল, ওকে, বাঁচতে হবে না, চোখ বন্ধ করো। হৃদি আমতা আমতা করে সরে যেতে চেয়ে বলল, এখানে এভাবে কেউ এসে গেলে আমার ভয় করছে, পরিবেশটা কেমন ভুতুড়ে। সৌহদ্দ ওভাবে চোখ বন্ধ করে তাকে আরও শক্ত করে বুকের সাথে চেপে ধরে শান্ত কণ্ঠে বলল, সৌহদ্দ চৌধুরী, শরীরে যতক্ষণ এক বিন্দু নিঃশ্বাস আছে বাকি আছে, ততক্ষণ তোর গায়ে এই একটা আঁচড় কাটতে পারবে না। আর ভয় পেও না, শান্ত হও, ক্লোজ ইউর আইস, ইউ সেভ মাই হার্ট। সৌহদ্দের কথাগুলো কানে যেতে হৃদি কেঁপে উঠল। এটা সত্যি তার অসভ্য ডাক্তার, নাকি এসে কোনো ভূত পেট ধরল তাকে? হৃদি টেনশনে পড়ে যাচাই করার জন্য সৌহদ্দের বুকে জোরে একটা চিমটি কেটে ব্যথায় কুকড়ে গিয়ে নাক মুখ কুচকে চেঁচে বলে, ইউ দের ব্যাটারি, এক্ষুনি ছুঁড়ে নদীতে ফেলে দেবো। এটা কি করছিস স্টুপিড? হৃদি এবার হতাশায় নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, এটাই আমার অসভ্য ডাক্তার, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। মন বলে নিশ্চিতে সৌহদ্দের বুকে মাথা রেখে চোখ বুঝল। ভোরের আলো ফুটতে শুরু করছে। ঘড়ির কাঁটা সম্ভবত প্রায় 5টার কাছাকাছি। পাখির কিচিরমিচির সাথে হৃদির ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখল সৌহদ্দ তাকে পরম মমতায় দু হাতে জড়িয়ে নিয়েছে। খোলা আকাশের নিচে ভোরের স্নিগ্ধ আলোয় চারিদিকে মায়াবী হচ্ছে। হৃদি খুব সাবধানে সৌহদ্দের আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে উঠে বসল। চোখ মিলতে অপার্থিব দৃশ্য দেখা মিলল। শান্ত নদীটা যেন রূপকথার কোনো ছবি, আর দূরে অস্পষ্টভাবে জেগে ওঠা বাড়িগুলোর ছায়া মিলে এক অদ্ভুত প্রশান্তি হৃদির মনটা ভরে গেল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসি। ঘাড় ঘুরিয়ে সৌগতের দিকে তাকাতে দেখল মানুষটা কেমন ছোট বাচ্চার মতো নিষ্পাপ হয়ে ঘুরিয়েছে। চোখ খোলার আগে এই মানুষটা আবার ঠাটা পড়া বাগার মতো চেঁচিয়ে শুরু করলো। তবুও আজ কেন জানি মানুষটার এই শান্ত রূপটুকু হৃদির মনে কাছে খুব জায়গা করে নিল। মনে মনে সে বলে, ইস, অসভ্য ডাক্তার যদি সারাক্ষণ এইভাবে শান্ত থাকতো। হৃদির ভাবনা রেশ কাটতে না কাটতে সৌহত পিটপিট করে চোখ খুলে দেখল চারপাশে দৃষ্টি ফেলে মুহূর্তের মধ্যে তার ঘুমের রস কেটে গেল। নিজের হাতগুলোর দিকে তাকিয়ে চট করে হৃদির হাতটাও উঠে দাঁড়িয়ে চোখ মুখ বিরক্তি নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওঠো, 9টায় উঠিয়েছে, আমার যেতে হবে। সৌহদের কণ্ঠে সে চিরচির কর্কশ সুরে হৃদির বিরক্তির নাক মুখ কুঁচকে ফেলল। বিড়বিড় করে বলল, আনরোমান্টিক ভূত আবার নিজের কর্মে ফিরে এসেছে বলে মুখ বাঁকিয়ে সৌহদের পেছন পেছন হাঁটতে শুরু করলো। তাদের বাইকটা একটু দূরে রাখা ছিল। কিছু দূর হেঁটে যেতে হৃদির চোখে পড়ল রাস্তার পাশে একটা বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা বিশাল আম গাছটার দিকে। কাঁচা আমের থোকাগুলো বাতাসের দোলনায় দুলছে। হৃদির চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। লোভ সামলাতে না পারে সৌহদের শার্টের কলার টেনে ধরে আবদার শুরু করলো, ডাক্তার সাহেব, ওই দেখুন না কি সুন্দর আম, আমাকে দুটো পেড়ে দিন না। হৃদির এমন বাচ্চা মেয়ে বায়না শুনে সৌহদের বিরক্তিতে ভুরু কুচকালো। নিজেই সেই চিরচেনা গম্ভীর গলা বলল,
যাওয়ার পথে কিনে দেবো। অন্যের গাছের ফল এভাবে চুরি করা, ইটস আ ব্যাড হ্যাবিট। রিদি গাল ফুলিয়ে রাগ দেখে জবাব দিল, কিনতে হবে না, আমি এই গাছটা থেকে পেরে খাবো। গ্রামের মানুষ কত আম চুরি করে খায় জানেন? ওগুলো এক মজাই আলাদা, আপনি জানবেন না। আপনি তো শুধু ভাল্লুকের মতো মুখ করে মানুষকে ভয় পাইয়ে দেন। বউয়ের এমন একনাগাড়ি বকবকানি শুনে সৌভাগ্য নিজের বিরক্তি আর সামলাতে পারল না। চোখে মুখে একরাশ বিরক্তি ফুটে বলে, ওকে দিচ্ছি, শাট ইওর মাউথ। সৌভাগ্যের বাঁকা কথা শুনে দিদি আজ খুশি হলো। যাই হোক, আম তো পেরে দিতে রাজি হয়েছে। গাছটা খুব উঁচু না হলো হাত নাগালে বাইরে। সৌদে এদিক ওদিক তাকিয়ে একটা মই নিয়ে পেয়ে যায়। কাছে গাছের ডালে ঠেকে মই পেরে উঠতে এলো। রিদি নিচে দাঁড়িয়ে গম্ভীর মুখে আছে তার গম্ভীর রাগী বদমেজাজি ডাক্তার মানুষটা। সৌদে সবে দুটো আম পেরে নিচে ছুঁড়ে আসলো, এমন সময় হঠাৎ কর্কশ চিৎকার ভেসে এলো, কে রে? কোন হতচ্ছাড়া আমার আম চুরি করছিস? সৌদ থমকে গেল। তাড়াহুড়ো করে মই থেকে নেমে দাঁড়াতে সামনের লোকটা চোখে পড়ল, কিন্তু লোকটা সৌভাগ্যকে দেখা মাত্র লাঠি থেকে ফেলে দিল। বিস্ময়ের লজ্জায় পুড়ে গিয়ে আমতা আমতা করে বলল, ডাক্তার বাবা আপনি? সৌভাগ্য হৃদির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আবার লোকটার দিকে ফিরে গলা খাঁকড়ে দিকে খুব স্বাভাবিক স্বরে গম্ভীর করে বলল, আসলে এই পথ দিয়ে যাচ্ছিলাম, আমার ওয়াইফ প্রেগনেন্ট, আম খেতে খুব চেয়েছিল, তাই ভাবলাম দুটোর ব্যবস্থা করি। হৃদি তো পুরো পাথরের মতো দাঁড়িয়েছে, তার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেছে। এই লোক বলে কি, সে কখন প্রেগনেন্ট হলো? হৃদির মাথায় যখন এই চিন্তা ঘুরপাক খাচ্ছে, লোকটা ততক্ষণ আবেগে আপ্লুত হয়ে পড়ছে। সে প্রায় কেঁদে ফেলে, আরে বাবা, এই এমন কি? যা লাগে নিয়ে যান, আমি পেরে দিচ্ছি। আপনি না থাকলে তো আমার ছেলেটা আর বাঁচত না। ঘটনাটা হলো, কিছুদিন আগে সৌহার্দ্য বিনা পরিশ্রমকে লোকটার ছেলের হার্টের অপারেশন করেছিল। সৌহার্দ্য লোকটার কথার মাঝে বাধা দিয়ে শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল, নো নিড, ইটস এনাফ। আপনার ছেলে এখন কেমন আছে? লোকটার মুখে একরাশ প্রশান্তি হাসি ফুটল। খুশি হয়ে বলল, অনেক ভালো আছে বাবা। আপনার কাছে যে কত বড় ঋণ, আমাদের সারা জীবন কৃতজ্ঞতা থাকবো। ঠিক তখন ভেতর থেকে লোকটার স্ত্রী এসে রিদির হাতে কয়েকটা আচার বয়াম দিয়ে বলল, এটা এই টাইমে খুব ভালো খেতে লাগবে মা, যখনই বমি পাবে খেতে পারবে। রীতি হতবাক হয়ে আচারের বয়ামগুলি হাতে নিল। সৌহদ্দের দিকে তাকাতে দেখলো সে আর চোখে তার দিকে তাকিয়েছে। সৌহদ্দ বুঝতে পারলো বউ কী ভাবছে। সে দ্রুত পরিস্থিতি সামনে নিয়ে বলল, আজ আসি তাহলে, আমার একটা উঠিয়েছে, কোনো প্রবলেম হলে ছেলেকে নিয়ে চেম্বারে আসবেন। বলে হৃদের হাতটা শক্ত করে ধরে বাইকে দিকে এগিয়ে গেল সৌহার্দ্য। আর হৃদয় আশ্চর্য মনে সৌহার্দ্যের দিকে তাকিয়ে আছে, কি মিথ্যেবাদী লোক। বাইকের কাছে পৌঁছতে হৃদি সৌহার্দ্যের হাত ঝটকা দিয়ে সারল। রাগে শরীর তীর তীর করে কাঁপছে। সে গলায় ঝরছে তীব্র অভিমান। সে ফুঁসে উঠে বলল, মিথ্যে বললেন কেন, অসভ্য লোক। সৌহার্দ্য হৃদির দিকে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। তার গম্ভীর গমগমে গলায় স্বরে এক অদ্ভুত কাঠিন্য। সে পাল্টা প্রশ্ন করলো, তো কী বলবো? এসব অদ্ভুত ইচ্ছে তো প্রেগনেন্ট মহিলারই হয়। সৌদের অযৌক্তিক কথায় হৃদির রাগ যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। সে রাগে নাক মুখ কুঁচকে উঠল। আশ্চর্য, আম খেতে হলে ওসব হয় নাকি? আজ আপনার কাছে শুনলাম প্রথম, অসভ্য ডাক্তার। সৌদ কোনো উত্তর দিল না, বরং সে ধীর স্থিরভাবে হৃদির কোমর চেপে ধরে তাকে বাইকের উপর বসিয়ে দিল। এরপর দীর্ঘক্ষণ হৃদির চোখের দিকে পলকহীন তাকিয়ে দৃষ্টিতে তাকিয়ে এলো। এই নীরব চাহনিতে যেন কোনো গভীর আবেগ লুকানো ছিল। মুহূর্তে স্তব্ধতা ভেঙে সে শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, এখন কি হতে চাচ্ছ ওসব? সহদে এমন নির্লজ্জ প্রশ্নে হৃদি লজ্জায় আর রাগে দিশেহারা হয়ে পড়ল। সে নাক মুখ কুচকে মিনমিন বলল, ছি, অসভ্য লোক, শুধু বাজে কথা। এবার সহদের ধৈর্যের জন্য সীমা ছাড়ল। হৃদির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে সে বলে উঠল, বাজে কথা ও বলবো না, বাজে কাজও করবো না, তোমাকে শোকেজে সাজিয়ে রাখবো স্টুপিড। কথাটা বলে সে বাইক স্টার্ট দিয়ে হৃদিকে পেছনে বসে তীব্র গতিতে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। অপরিচিত অর্ধাঙ্গিনী পর্ব ৯। পুরো গল্পটা প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।